বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যেই আছো। তো আজকে আবারও তোমাদের সাথে দেখা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা তোমাদেরকে পড়াবো বা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, চ্যাপ্টার 7। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের প্রথম যেদিন আমরা ক্লাস নেই সেদিন ম্যাটেরিয়ালস সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেখানে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ছিল, সেখানে আমরা কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, সেমিকন্ডাক্টিং আলোচনা করেছিলাম। তো নন কন্ডাক্টিং বা ইনসুলেটিং একই কথা, অর্থাৎ যে ম্যাটেরিয়ালসগুলো বা যে সকল পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে না, সাধারণ তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ যে সকল পদার্থের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন পাওয়া যায়, সেই সকল পদার্থকেই সাধারণত আমরা ইনসুলেটর বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বলি। তো ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সংজ্ঞা তোমরা তাইলে বুঝতে পারছো, এটা ইতিমধ্যেই তোমাদের পড়ার কথা। যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে না বা পরিবহন করে না সেটাই হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এখন ম্যাটেরিয়ালস বা পদার্থ আমরা জানি ভৌত অবস্থার উপরে ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো কঠিন, তরল, বায়বীয় বা সলিড, লিকুইড, গ্যাসিয়াস। তো এটা তোমরা ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে পড়েছো যে পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। আবার উদাহরণ ছিল যেমন একই পদার্থ 3 অবস্থায়, যেমন পানি, লিকুইড। আবার পানিকে তাপ দিলে সে জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, তখন সে বায়বীয় অবস্থা। আবার যদি পানির তাপ কমানো হয় তাহলে সে বরফ হয়ে যাচ্ছে। এরকম সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের পদার্থের ভৌত অবস্থার প্রেক্ষিতে 3 অবস্থা আলোচনা করা হয়েছিল। তো সেই একই শ্রেণীবিভাগ এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রেও, অর্থাৎ যে সকল কঠিন পদার্থ আছে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় প্রকৃতিতে যে সকল পদার্থ কঠিন অবস্থায় থাকে এবং বিদ্যুৎ পরিবহন করে না, সেটাই হবে তোমার সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ যে সকল কঠিন পদার্থ আমরা জানি, এর সঙ্গে আমি আলোচনা করলাম না, এটা জানার কথা সবারই। তাইলে যে সকল কঠিন পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করবে না সেটাই হবে সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা কঠিন অপরিবাহী পদার্থ। ইংলিশ শব্দটাই সাধারণত ব্যবহার করা হয়। তোমরা এটা মনে রাখবা যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে বাংলা ভার্সনে আমরা পড়ি, কিন্তু বেশিরভাগ ইংলিশ শব্দই বাংলা মিডিয়ামে লেখা হচ্ছে। বাংলা যে অ্যালফাবেট আছে বা বাংলা অক্ষর দিয়ে আমরা লিখি, কিন্তু শব্দগুলো বেশিরভাগই ইংলিশ থেকে যায়, অর্থাৎ যে শব্দটা ইংলিশ সে শব্দটা ইংলিশই রাখে বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য তোমাকে ইংলিশ শব্দটা জানতে হবে। তুমি লিখবে বাংলায়, কিন্তু ইংলিশ শব্দটা লিখতে হবে, বা প্রশ্নে এটাই থাকে, এই জন্য তোমার একটা জানা থাকতে হবে। এখন সলিড কথার অর্থই যদি তুমি না বুঝো তাহলে তুমি বিপদে পড়বে। এই জন্য সলিড কথাটা তোমার জানতে হবে, লিকুইড কথাটা জানতে হবে বা চর্চায় থাকতে হবে। তো এই সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এর এক্সাম্পল যদি দিতে হয় তাহলে তুমি তোমার চারপাশ থেকে দেখেই তুমি বলতে পারবে। যেমন আমরা এখানে ক্লাস নিচ্ছি, এখানে এই যে বোর্ড দেখতেছি, এই বোর্ড একটা সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এই যে আমাদের টেবিল আছে, অর্থাৎ কাঠ, এই কাঠ সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। আমরা যে বই পুস্তক পড়তেছি, এই বইয়ের পৃষ্ঠা অর্থাৎ পেপার বা কাগজ, এটা একটা সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তারপরে প্লাস্টিক, আমরা যে কলম ব্যবহার করতেছি, কলমটা তৈরি হয় সাধারণত প্লাস্টিক বা পিভিসি এই টাইপের জিনিস দিয়ে, এগুলো সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তারপরে আমরা যে ইলেকট্রিক ওয়্যার ব্যবহার করি, এর উপরে যে ইনসুলেটরটা থাকে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির, এটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, সলিড। তারপরে আমরা যে ওয়্যারিং করি, যে পাইপগুলো ব্যবহার করি বা কন্ডুইট, ওখানে জিআইও আছে। জিআইটা আগে ব্যবহার হতো, ওটা কন্ডাক্টর, কিন্তু এখন সাধারণত কিন্তু পিভিসির পাইপ ব্যবহার করা হয়। এটা কি একটা সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তো এভাবে তোমার বই থেকে এটা পড়তেই হবে এমন না, এটা তুমি এমনিতেই একটু খেয়াল করলেই জানার কথা। তারপরও বইয়ে কিছু নাম দেয়া আছে, দেখো ব্যাকেলাইট সাধারণত একটু ব্যবহার কম, স্বাভাবিকভাবে সচরাচর জীবনে ব্যবহার কম। ব্যাকেলাইটটা সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়। তারপরে আছে তোমার
কাঁচটা আমরা সবাই চিনি, কাঁচ বা গ্লাস, এটা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস সলিড। তারপরে তোমার চীনামাটিও আমরা চিনি, চীনামাটির আমরা প্লেট ব্যবহার করি বা বাসনপত্র খাবারের জন্য বাটি, থালা বাটি এই টাইপের ব্যবহার করি, এইগুলোই আছে এখানে দেয়া। তারপরে প্লাস্টিক আলোচনা হয়ে গেছে। এরপরে খেয়াল করা আছে লিকুইড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। লিকুইড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস কোনগুলো? যে ম্যাটেরিয়ালসগুলো স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড বা তরল অবস্থায় থাকবে এবং সে বিদ্যুৎ পরিবহন করবে না। অর্থাৎ যে পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, অর্থাৎ তরল পদার্থের সংজ্ঞা তোমরা জানো, আমি সেটা বলতে যাচ্ছি না। তো সেই তরল পদার্থগুলো যদি এমন হয় যে তার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, তাইলে সেটাকে আমরা বলবো লিকুইড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। যেমন হতে পারে পাইরানল, হতে পারে ইনারটিন, হতে পারে মিনারেল অয়েল। আসলে পাইরানলটাও আসলে একটা মিনারেল অয়েল। পাইরানল একটা বিশেষ নামকরণ দেওয়া হয়, এটা আসলে ট্রান্সফরমার তেলের একটা বাণিজ্যিক নাম। তোমরা ট্রান্সফরমার সম্পর্কে 9-10-এ হালকা পরিমাণ পড়ে থাকবে, অবশ্যই ফিজিক্সে এটা আছে, খুব ছোট করে ওখানে আলোচনা আছে। আসলে ট্রান্সফরমার সম্পর্কে অনেক বিস্তারিত পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা পড়ানো হয় 6ষ্ঠ সেমিস্টারে। এসি মেশিন অনে ট্রান্সফরমার নিয়ে একদম বইয়ের প্রায় অর্ধেকের বেশি আলোচনা থাকে। তো সেই ট্রান্সফরমার তোমরা দেখেছো, ছোট ছোট ট্রান্সফরমার বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে থাকে। আর বড় ট্রান্সফরমার, মোটামুটি বড় যেগুলো আর কি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলে, এগুলোও তোমরা এই রাস্তায় ওভারহেড লাইনে দুইটা এরকম পোলের উপরে বসানো দেখেছো। অনেকে এটাকে ভুল করে ট্রান্সমিটার বলে। তোমরা স্বাভাবিকভাবে যদি পড়াশোনা না করে থাকে যারা, তারা সাধারণত ট্রান্সমিটার বলে। আসলে ট্রান্সমিটার কথাটা ভুল, মিটার কথাটা আলাদা। ট্রান্সমিটার হয় সাধারণত যেখান থেকে কোনো সিগন্যাল ট্রান্সমিট করা হয়, যেমন রেডিও স্টেশন হতে পারে, টেলিভিশন স্টেশন হতে পারে, বা মোবাইলের ট্রান্সমিটার হতে পারে, এরকম। তো এই ট্রান্সফরমারের মধ্যে যেগুলো মোটামুটি বড় ট্রান্সফরমার আর কি, কুলিংয়ের জন্য তেল ব্যবহার করা হয়। এই তেলটার নাম হচ্ছে পাইরানল। অনেকের এটা প্রশ্ন আসতে পারে যে পাইরানলটা কী। এছাড়াও আরও অনেক কিছু আছে যেটা হয়তো বা তোমরা ভাবে যে জানো না, যেটা আসলে কি বা কি কাজ করে, বা অতটা জানার দরকারও হয় না সব কিছু। কিন্তু পাইরানলটা ইউজ আছে বা এটা আমাদের কাজে লাগে, এই জন্য আমি এটা ডিটেলস করে একটু বললাম। এরপরে আছে আমাদের গ্যাসিয়াস ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। গ্যাসিয়াস ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, আমরা গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস বা বায়বীয় পদার্থ সম্পর্কে জানি। তো যে সকল বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে না, সেটাই হবে গ্যাসিয়াস ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এখানে এটা হতে পারে নাইট্রোজেন গ্যাস, হতে পারে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস, হতে পারে বাতাস, হতে পারে ফ্রেয়ন, এই টাইপের হতে পারে। এখানে 3-4টা বইয়ে দেয়া আছে। তো আমরা বুঝলাম যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়, বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগটা কি। অর্থাৎ পদার্থের যে ভৌত অবস্থা তার উপরে ভিত্তি করে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগ আমরা দেখলাম যে 3 প্রকার। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হলো গ্যাসিয়াস। এছাড়াও ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগের আরও ভিত্তি আছে, আমরা সেটা আলোচনা করব, বইয়ে একটু পরে আছে। তার আগে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের প্রয়োজনীয়তা সম্পর্কে একটু আলোচনা করে নেই। বইয়ে তোমাদের 7.2-এ এই আলোচনাটাই আছে, আমি দেখলাম যেটা। তো ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের প্রয়োজনীয়তা খুবই ইম্পর্টেন্ট, খুবই। তুমি খেয়াল করো যে তুমি একটা কার ড্রাইভ করতে চাচ্ছ, ধরো বাইক, মোটর সাইকেলে তুমি উঠে স্টার্ট করবে, তুমি সেটা 80, 70 বা 100 কিলোমিটার/আওয়ার স্পিড যে চালাবে, এরকম একটা চিন্তাভাবনা তুমি যদি করো, তাহলে তুমি অবশ্যই আগে তুমি দেখে নিবে যে এটা কন্ট্রোল সিস্টেম আছে কিনা, অর্থাৎ এটা ব্রেক করে তুমি থামাইতে পারবে কিনা। তোমার যখন সামনে প্রতিবন্ধকতা আসবে বা তোমার যখন প্রয়োজন হবে, তুমি যে গন্তব্যে যাবে সেখানে গিয়ে তোমার অবশ্যই থামতে হবে। তার চেয়েও বড় কথা হলো যে তুমি চালাচ্ছ, ধরো কম স্পিডই 60 কিলোমিটার/আওয়ার ধরো, সেই অবস্থায় তোমার সামনে হঠাৎ করে একটা অন্য বাইক চলে আসলো বা অন্য একটা গাড়ি চলে আসলো, বাস চলে আসলো, তখন যদি তুমি ব্রেক কষতে না পারো তাহলে তোমার অবস্থা কি হবে?
সেটা তুমি সহজেই বুঝতে পারতেছো। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আমরা প্রায়ই মিডিয়ায় দেখে থাকি, তো সেটা আর বলার প্রয়োজন হয় না। তো সেভাবে যদি তুমি ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতে চাও, ইলেকট্রিসিটি আমরা জানি যে খুবই খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় একটা শক্তি। এটা ছাড়া আমাদের একদম চলে না বললেই চলে। বর্তমান বিশ্বে ইলেকট্রিসিটি না থাকলে আসলেই আমরা যে কতটা অসহায় সেটা আমরা বুঝতে পারি। যদি বড় ধরনের কোনো ঝড় হয় বা এমন কোনো পরিস্থিতি হয় যে 2-3 দিন ইলেকট্রিসিটি নাই, তাইলে কিন্তু আমরা এটা, বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করে তারা কিন্তু এটা খুব ভালোভাবে ফিল করে। যে ব্যক্তি 5 তলায় বা 10 তলায় থাকে, তার যদি ইলেকট্রিসিটি না থাকে, পাম্প যদি না চলে, তাইলে তার পানি যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাইলেই বোঝা যায় যে আসলে ইলেকট্রিসিটি মানুষের জীবনকে কত সহজ করে দিয়েছে। বা এরকম যে কোনো বিষয়, তুমি যে মোবাইলটা দিয়ে এই ক্লাস দেখতেছো বা যে ল্যাপটপ দিয়ে এই ক্লাসটা এনজয় করতেছো, বা তুমি ফেসবুক ইউজ করো বা তোমার মুভি দেখো, এই যে ডিভাইস দিয়েই দেখো, সেটা হোক টিভি বা হোক এই কম্পিউটার বা মোবাইল, তো ইলেকট্রিসিটি যদি না থাকে, হয়তো বা তোমার এগুলো চার্জ করে রাখা যায়, বিশেষ করে মোবাইল কিছুটা সময়, কিন্তু সেটা কতক্ষণ? যদি ইলেকট্রিসিটি অনেক দিন না থাকে, তাইলে তোমার দেখা যাবে যে মানে কতটা সমস্যা, কতটা প্রয়োজনীয়তা ইলেকট্রিসিটি, সেটা তখনই অনুভব করা যায়। তো সেই ইলেকট্রিসিটি তুমি ইউজ করতে হবে অবশ্যই, কিন্তু সেই ইলেকট্রিসিটি তুমি এটাও জানো যে সেই ইলেকট্রিসিটির ব্যবহার যদি ঠিকমতো সঠিকভাবে করতে না পারি, তাইলে যে কোনো সময় তোমার প্রাণ সে নিয়ে নিতে পারে। তো এই ইলেকট্রিসিটি যেরকম আমাদের জীবনে আশীর্বাদ, তেমন ইলেকট্রিসিটি আমাদের মুহূর্তের মধ্যেই হতে পারে একদম জীবন কেড়ে নেওয়ার মতন একটা অভিশাপ। যে কোনো সময় 1 সেকেন্ডের মধ্যে তোমাকে সে, মনে করো যে যদি তুমি ভুল করো, তাহলে তোমার জীবন চলে যেতে পারে বা মারাত্মক ধরনের তুমি তড়িতাঘাত পেতে পারো। তো এই জন্য ইলেকট্রিসিটি চলার জন্য বা ইলেকট্রিসিটি উৎপন্ন হওয়ার জন্য যেরকম কন্ডাক্টর বা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস প্রয়োজন, তেমন এই ইলেকট্রিসিটিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য বা এটাকে পিসফুল ইউজের জন্য বা সুন্দরভাবে এটাকে ইউজ করার জন্য আমাদের ইনসুলেটিং ম্যাটেরিয়ালস অত্যাবশ্যক। যদি আমি পরিবাহীর উপরে অপরিবাহী পদার্থের আস্তরণ না দিতে পারি, যদি আমি পরিবাহী পদার্থকে অপরিবাহী সুইচ দিয়ে কন্ট্রোল করতে না পারি, তাইলে আমি কিন্তু ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবো না। তো এই জন্য ইলেকট্রিসিটি উৎপন্ন হওয়া এবং ইলেকট্রিসিটি পরিবহন বা সঞ্চালনের জন্য যেমন পরিবাহী দরকার বা কন্ডাক্টর দরকার, তেমনি এই ইলেকট্রিসিটি নিয়ন্ত্রণের জন্য বা সঠিকভাবে ব্যবহারের জন্য ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা অপরিবাহী পদার্থ খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। যেরকম একটা বাইকে স্পিড ওঠানোর জন্য তার শক্তিশালী ইঞ্জিন দরকার বা তার ভিতরে জ্বালানি দরকার বা অন্যান্য যা মেকানিজম দরকার, তেমনি সেই ইঞ্জিন বা সেই গাড়ির চাকাকে থামানোর জন্য ব্রেক সিস্টেম থাকা দরকার। সেই ব্রেক সিস্টেমের মতন আমাদের এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ইলেকট্রিসিটি কন্ট্রোলিংয়ের কাজ করে থাকে। এই জন্য ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের প্রয়োজনীয়তা খুবই বেশি, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণী বিভাগের আরও কিছু ভিত্তি আছে, অর্থাৎ ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের কী কী বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়, অথবা ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের কী কী গুণাগুণ থাকা দরকার। দুইটাই একই প্রশ্নে হয়ে যায় আসলে। দেখো, একটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের অবশ্যই মেকানিক্যাল লোড বহন করা বা যান্ত্রিক লোড বহন করার ক্ষমতা থাকতে হবে। যদিও সবগুলোর এভাবে থাকে না, কিন্তু এটা মানে এজন্যই শ্রেণীবিভাগের ভিত্তি করা হচ্ছে, ভিত্তিতে এটা ধরা হয় যে কোনো কোনো জায়গায় খুব বেশি চাপ সহ্য করতে হয়। যেমন ইনসুলেটিং ম্যাটেরিয়ালস আমরা যে এই ওভারহেড লাইন, অর্থাৎ আমাদের যে রাস্তার ধারে আমরা যে লাইনগুলো দেখি কারেন্টের বা ইলেকট্রিক্যাল যে লাইনগুলো, অর্থাৎ লাইন সাপোর্ট বা পোল, আমরা অনেকে খাম্বা বলি, এই খাম্বা কথাটা একটু অন্যরকম শোনায়, আমি পোল বললাম, ইলেকট্রিক পোল বা টাওয়ার।
এই টাওয়ারের উপরে যে তারটা আমরা ঝুলাই, ধরো 100 মিটার 200 মিটার দূরে দূরে একটা পোল বা টাওয়ার থাকে। তো এই টাওয়ারের মধ্যে আমরা যে ওয়্যার বা কেবল বা তার ঝুলাই দিই, এই তারটা কিন্তু অনেক ওয়েট হয়। 100-200 মিটার লম্বা একটা তার, দেখা যায় যে অনেক মোটা, মোটামুটি ভালোই মোটা একটা তার, এর অনেক ওয়েট। তো এই ওয়েটটা ধরে রাখার জন্য কিন্তু ওখানে খুব মজবুত ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, ইনসুলেটর ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের জায়গায় কিন্তু যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হয় তার কিন্তু যান্ত্রিক লোড বা মেকানিক্যাল লোড বহন করার যে ক্ষমতা সেটা থাকতে হয়। এটা তোমরা এই বিষয়টাও ডিটেলস পড়বে তোমরা, টিডি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি নামক সাবজেক্ট আছে 2টা, TD 1 TD 2, এইসব জায়গায় এই বিষয়ে আলোচনা হবে। তো এরকম এরপরে আছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি সম্পর্কে আমরা আলোচনা করেছি, এই সাবজেক্টেও করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালেও হয়েছে বা বেসিক ইলেকট্রিসিটিতে হয়েছে। রেজিস্টিভিটি আমরা জানি, এটা আর আমি বললাম না। এই রেজিস্টিভিটির ভিত্তিতেও ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগ করা হয়, অর্থাৎ কোন পদার্থের রেজিস্টিভিটি কত কম বা কত বেশি এটাও আমাদের জানতে হয়। তারপরে টেম্পারেচার কোএফিসিয়েন্টটাও জানতে হয় অনেক সময়। তো রেজিস্টিভিটি যদি কোনো জায়গায় বেশি প্রয়োজন হয়, অর্থাৎ খুব বেশি কারেন্ট ফলো হবে বা অনেক বেশি ভোল্টেজে কাজ করবে, তাহলে সেখানে অনেক হাই রেজিস্টিভ ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়। আবার যদি কম কারেন্ট কম ভোল্টেজে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে তুলনামূলক কম রেজিস্টিভিটির পদার্থ ব্যবহার করলে হয়। তারপরে আছে টেম্পারেচার বা তাপমাত্রা, অর্থাৎ আমাদের তাপমাত্রার ভিত্তিতে এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলোর শ্রেণীবিভাগ করা হয়। এটা ডিটেলস আলোচনা আছে, আমরা করব একটু পরে 7.4-এ। এরপরে আছে আর্দ্রতা। আর্দ্রতা বলতে আমরা বুঝি, আর্দ্রতা কি এটা আমরা বুঝি আসলে কোনো পদার্থের যে জলীয় বাষ্প থেকে বাতাসের জলীয় বাষ্প শোষণ করার যে প্রবণতা, বা জলীয় বাষ্প শোষণ করে সে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে অন্য পদার্থ হয়ে যাওয়া, এটাই আসলে আর্দ্রতার একটা প্রবলেম। তো সেই হিসেবে কোন পদার্থের আর্দ্রতা বা জলীয় বাষ্প থেকে পানি কি বলে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার যে প্রবণতা, এটাও বিবেচনায় রাখতে হয় এবং এর ভিত্তিতেও ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগ করা হয়। তাহলে খেয়াল করো, আমরা যে কথা বলতেছিলাম যে তাপমাত্রার ভিত্তিতে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের তাপমাত্রার ভিত্তিতে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের একটা শ্রেণীবিভাগ করব। এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড একটা শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা একটু মুখস্থ করতে হবে এবং এটা পরীক্ষায় আসে। খেয়াল করো, আমাদের বইয়ের 7.4-এ এই বিষয়টা দেয়া আছে। এখানে 7টা শ্রেণীতে তাপমাত্রার ভিত্তিতে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগ করা হয়। এর প্রথমেই আছে ক্লাস ওয়াই। ক্লাস ওয়াই শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ তাপমাত্রা হয় 90 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বোচ্চ সে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। আমরা এই শ্রেণীবিভাগগুলো কিন্তু এই যে পাইপের ক্ষেত্রে দেখে থাকি, সাধারণত ক্লাস ডি পাইপ। আমরা যখন এই যে পাইপের বিজ্ঞাপন দেখি, অর্থাৎ স্যানিটারির জন্য যে পাইপগুলো, তখন কিন্তু দেখি ক্লাস ডি। তো এই যে ক্লাস সি, ক্লাস ডি, এই টাইপের, এটা কিন্তু হিটের উপরে ভিত্তি করে আমাদের এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের করা হচ্ছে। ওখানে কিন্তু কোনটা কত মোটা হবে, কত মজবুত হবে, তার উপরে ডিপেন্ড করে এই শ্রেণীবিভাগ করা হয়। তো যাই হোক, খেয়াল করো, ক্লাস ওয়াই যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হবে, অর্থাৎ এই শ্রেণীর ম্যাটেরিয়ালসগুলোর তোমার সর্বোচ্চ তাপমাত্রা হবে 90 ডিগ্রি সেলসিয়াস এবং এর আর্দ্রতা শোষণ প্রবণতা থাকবে এবং এগুলো আর্দ্রতা শোষণ করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই টাইপের আর কি ম্যাটেরিয়ালস, এগুলো বৈদ্যুতিক মেশিনে তেমন একটা ব্যবহার করা হয় না। এর এক্সাম্পল হবে কাগজ, তুলা, তারপরে রেশম, কাঠ, ফাইবার ইত্যাদি। এরপরে আছে ক্লাস এ। ক্লাস এ এর সর্বোচ্চ টেম্পারেচার হবে 105 ডিগ্রি সেলসিয়াস। ক্লাস এ এই শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো আসলে
সবগুলোই এই ক্লাস ওয়াই শ্রেণীর ম্যাটেরিয়ালস, আর এইটা একই, শুধু ক্লাস ওয়াই শ্রেণীর যে ম্যাটেরিয়ালসগুলো, এই ম্যাটেরিয়ালসগুলোকে যদি আমরা উপরে একটা প্রলেপ দিয়ে দিই, অর্থাৎ প্রাকৃতিক রেজিন, সেলুলোজ ইত্যাদি দিয়ে যদি আবৃত করি বা কোনো তেলের মধ্যে ডুবাই, ডাইইলেকট্রিক বা তেলে ডুবানো হয়, অর্থাৎ ওয়াই শ্রেণীর ওয়াই ক্লাসের যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস সেগুলো যদি তেলের মধ্যে ডুবানো থাকে বা প্রাকৃতিক রেজিন দিয়ে আবৃত করা থাকে, তাইলে সেটা কিছুটা উন্নত বৈশিষ্ট্য অর্জন করে, অর্থাৎ তার তাপমাত্রা বা আর্দ্রতা শোষণ ক্ষমতা এগুলো তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ 190 থেকে 105 ডিগ্রি হয়ে যায়, এবং তার আর্দ্রতা শোষণ ক্ষমতাও কমে যায়, অর্থাৎ কিছুটা স্থায়িত্ব বৃদ্ধি পায়। তো ক্লাস ওয়াই এর যে পদার্থগুলো বললাম আমরা, কাগজ, তারপরে এই তুলা, কাঠ, রেশম, এইগুলোকে যদি আমরা প্রাকৃতিক রেজিন দিয়ে আবৃত করি অথবা তেলে ডুবাই রাখি, তাইলে সে হবে ক্লাস এ শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তখন তার তাপমাত্রা 90 থেকে 105 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে এবং তার আর্দ্রতা শোষণ ক্ষমতা কমবে এবং সে স্থায়িত্ব বৃদ্ধি পাবে তার। এরপরে আছে দেখো ক্লাস ই। ক্লাস ই শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস এবং এটা ক্লাস এর চেয়ে কিছুটা উন্নত গুণাবলী সম্পন্ন হবে। এর আর্দ্রতা শোষণ ক্ষমতা কম থাকবে তুলনামূলক, এবং এটার এক্সাম্পল হতে পারে তোমার ফর্মালডিহাইড, কটন, পেপার, লেমিনেটেড ইপোক্সি ইত্যাদি। তারপরে আছে দেখো ক্লাস বি। ক্লাস বি এই শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ টেম্পারেচার 130 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই ধরনের ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ তাপ সহন ক্ষমতা 130 ডিগ্রি সেলসিয়াস। এর এক্সাম্পল হতে পারে মাইকা, অ্যাসবেস্টস, গ্লাস ইত্যাদি। তারপরে আছে ক্লাস এফ। এটা কিন্তু তাপমাত্রা অনুযায়ী সিরিয়ালি মনে রাখতে হবে। ক্লাস এফ এই শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ তাপ সহন ক্ষমতা হচ্ছে 155 ডিগ্রি সেলসিয়াস। এটা মাইকা, অ্যাসবেস্টস, গ্লাস, ফাইবার এবং অনুরূপ অজৈব পদার্থসমূহ যখন ইপোক্সাইড এবং পলিউরিথেন ইত্যাদি তাপরোধক বার্নিশ দ্বারা আবৃত করা হয়, তখন এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। তার মানে খেয়াল করো, এই ক্লাস বি শ্রেণীর যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, এটাকে যদি বার্নিশ করা হয় তাহলে সে ক্লাস এফ শ্রেণীতে পরিণত হবে, যেমন ক্লাস ওয়াইকে ক্লাস এ শ্রেণীতে পরিণত করা যায়। ইনসুলেটিং ম্যাটেরিয়ালস তো শুরুতেই বলছি, ইনসুলেটিং ম্যাটেরিয়ালসই এখনো বুঝতেছে না। যে পদার্থ নর্মালি বিদ্যুৎ পরিবহন করে না, যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে না, সেটাই হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা ইনসুলেটর। ইনসুলেটর আর ইনসুলেটিং ম্যাটেরিয়ালস একই। নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আর ইনসুলেটিং ম্যাটেরিয়ালস একই কথা, এটা বুঝতে হবে। যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করে সেটা যেমন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বা কন্ডাক্টর, তেমন যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না সেটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা ইনসুলেটর। আমি আবার একবার বলবো, একটু শেষ করে নিয়ে এটা। এরপরে আছে দেখো, সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি, ক্লাস এইচ। ক্লাস এইচ এই শ্রেণীর ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ তাপমাত্রা সহন ক্ষমতা হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিলিকন দ্বারা আবৃত মাইকা, ফাইবার, গ্লাস এবং অ্যাসবেস্টস এই শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ খেয়াল করো, একই জিনিস বি শ্রেণীর বা বি ক্লাসের যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো যদি আমি বার্নিশ করি তাহলে সে এফ ক্যাটাগরিতে চলে আসবে। অর্থাৎ যদি আমি ইপোক্সাইড বা পলিউরিথিন দিয়ে
ইউরেথিন তাপরোধক বার্নিশ দ্বারা আবৃত করি তাহলে সে ক্লাস এফ হয়ে যাবে। আর যদি তাকে সিলিকন দ্বারা আবৃত করি তাহলে সে ক্লাস এইচ হয়ে যাবে, তখন তার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ 180 ডিগ্রি সেলসিয়াস হবে। এরপরে আছে দেখো ক্লাস সি, সবচেয়ে বেশি যেটা, এটার তাপমাত্রা সমান হবে 180 ডিগ্রিরও অধিক। এটা হবে সিরামিক, অ্যাসবেস্টাস, গ্লাস, মাইকা ইত্যাদি। তাহলে এই গেল আমাদের 1 2 3 4 5 6 7টা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস তাপমাত্রার ভিত্তিতে শ্রেণী বিভাগ। আমরা প্রথমে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের যে শ্রেণী বিভাগ করলাম সেটা হলো এর ভৌত অবস্থা, অর্থাৎ কঠিন, তরল না বায়বীয়, তার উপরে ভিত্তি করে। তারপরে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণী বিভাগ করলাম, এটা হলো তার সর্বোচ্চ তাপমাত্রার উপরে ভিত্তি করে, তাপমাত্রা বা আর্দ্রতা, শোষণ ক্ষমতার উপরে ভিত্তি করে। এটা হলো 7 প্রকার। প্রথমে ক্লাস ওয়াই, সর্বোচ্চ টেম্পারেচার 90, তারপরে ক্লাস এ, সর্বোচ্চ টেম্পারেচার 105, তারপরে ক্লাস ই, সর্বোচ্চ টেম্পারেচার 120, তারপরে ক্লাস বি 130, তারপরে ক্লাস এফ 155, তারপরে এইচ 180, তারপরে ক্লাস সি গ্রেটার দেন 180, অর্থাৎ 180 বা 180 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি তাপমাত্রা সহন ক্ষমতা সম্পন্ন যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, সেটাই হলো ক্লাস সি গ্রেডের ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এখন খেয়াল করো, আমাদের শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন প্রশ্ন করছে যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস কি। আসলে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস প্রথম যেদিন আলোচনা করেছি সেদিনই পড়াইছি। তারপরে আজকেও আমি প্রথমে বলেছি, হয়তো বা যে এই প্রশ্নটা করেছে সে মনোযোগ দিয়ে শুরুর দিকে আলোচনা শোনেনি, অথবা শুরুর দিকে সে অ্যাড হয়নি, পরে অ্যাড হয়েছে। তো যাই হোক, আমি আবারও একবার বলছি সংক্ষেপে, সম্পূর্ণ আলোচনা সংক্ষেপে কী কী পড়ালাম আজকে এটা আমি বলে শেষ করে দেব। আমরা আজকে চ্যাপ্টারের নাম বলছি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থটা হলো যে পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে না। নর্মালি এটুকু মনে রাখলেই হবে, যে পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেটাই অপরিবাহী পদার্থ, বা ইংলিশে বলে এটাকে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, একই কথা। তো এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস আবার ভৌত অবস্থার উপরে ভিত্তি করে 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে সলিড, একটা হলো লিকুইড, একটা হলো গ্যাসিয়াস। তোমরা পদার্থের শ্রেণীবিভাগ পড়ছো, কঠিন, তরল, বায়বীয়, সেই একই শ্রেণীবিভাগ। তো কঠিন বা সলিডের মধ্যে থাকবে আমাদের পেপার, কাঠ, গ্লাস, পার্টেক্স, তারপরে পিভিসি, পলিথিন ইত্যাদি। লিকুইড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হবে যে সকল ইনসুলেটিং ম্যাটেরিয়াল স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড অবস্থায় থাকে, যেমন তেল, মিনারেল অয়েল, ইনারটিন, পাইরানল ইত্যাদি। তারপরে গ্যাসিয়াস ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হবে কোনগুলো, যে সকল পদার্থ স্বাভাবিক অবস্থায় গ্যাসিয়াস অবস্থায় থাকে এবং তারা বিদ্যুৎ পরিবহন করে না, সেগুলোই হবে গ্যাসিয়াস ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। যেমন হতে পারে নাইট্রোজেন, হতে পারে ফ্রেয়ন, হতে পারে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস, হতে পারে বাতাস। এরপরে আমরা পড়েছি ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের প্রয়োজনীয়তা। ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের প্রয়োজনীয়তা আমি এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা শেষে জয়েন করছো তারা ভিডিওটা পরে আবার দেখে নিবা। সংক্ষেপে এরকম বলা যায় যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে ওই গাড়ির বা বাইকের ব্রেকের মতন। যদি তুমি গাড়ি ড্রাইভ করতে চাও তাহলে যেরকম তোমার ব্রেক প্রয়োজন, তেমন বিদ্যুৎ ব্যবহার করতে হলে অবশ্যই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস প্রয়োজন। কারণ ইনসুলেটিং কন্ডাক্টর যেরকম বিদ্যুৎকে পরিবহন করতে পারবে, সেই বিদ্যুৎ তুমি ব্যবহার করতে গেলে তুমি তড়িতাঘাত বা বৈদ্যুতিক শক পেতে পারো যদি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস না থাকে তোমার হাতে। তোমার কন্ট্রোলিংয়ের জন্য অবশ্যই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস থাকবে। তার মানে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের প্রয়োজনীয়তা ব্যাপক। এরপরে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগের ভিত্তি পড়িয়েছি। সেখানে যান্ত্রিক বোঝা বহনের ক্ষমতা থাকতে হবে, রেজিস্টিভিটি কেমন সেটা বিবেচনা করতে হবে, তাপমাত্রার ভিত্তিতে বিবেচনা করে শ্রেণীবিভাগ করা হয়, এবং আর্দ্রতা, বিষয়গুলো আমি ডিটেলসভাবে আলোচনা করেছি মোটামুটি। এরপরে তোমাদেরকে যেটা আলোচনা করেছি সেটা হলো তাপমাত্রার ভিত্তিতে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের শ্রেণীবিভাগ। সেটা আমরা 7 প্রকার এখানে লিখে দেখিয়েছি, ওয়াই, এ, ই, বি, এফ, এইচ, সি। সর্বোচ্চ টেম্পারেচারটা পাশে দেওয়া আছে, আমি সুন্দরভাবে বুঝিয়েছি এর এক্সাম্পল সহ। তো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো তাইলে বুঝতে পারার কথা। যারা এই সময় সম্পূর্ণটা দেখতে পারোনি তারা পরবর্তীতে আবার দেখে নিবা, আশা করি বুঝতে পারবে। তো আজকে সম্ভবত টাইম শেষ। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।